দ্য ফ্যামিলি ম্যান এর সিজন 1 এপিসোড 8-এ আপনাদেরকে স্বাগতম। গল্পের শুরু হয় পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেটে। সেখানকার কনসুলেট জেনারেল ব্রুস ল্যানিংটন শ্রীকান্তের পূর্ব পরিচিত। শ্রীকান্ত আগের পর্বে এর কথাই সালোনিকে বলেছিল। কনসুলেট অফিসে ফোন আসে। কনসুলেট জেনারেল ব্রুসের সাথে ইন্ডিয়ার এনআইএ থেকে শ্রীকান্ত তিওয়ারি কথা বলতে চায়। ব্রুস ল্যানিংটন ফোন ধরে বলে, কি খবর শ্রীকান্ত, অনেকদিন পর। শ্রীকান্ত বলে, আমার কাছে একজনের খবর আছে যাকে তুমি অনেক দিন ধরে খুঁজছো। শ্রীকান্ত ব্রুসকে বলে, আমার কাছে ফয়জান আহমেদের স্যাটেলাইট ফোন নাম্বার আর সে কোথায় লুকিয়ে আছে তার খবর আছে। ব্রুস আগ্রহ নিয়ে তাকে বিস্তারিত বলতে বলে। শ্রীকান্ত বলে, ফয়জান এখন আছে বেলুচিস্তানের জোগ প্রদেশে। তুমি যদি ফয়জানকে ধরার পর আমার সাথে সামনাসামনি কথা বলতে দাও তাহলে আমি ওকে ধরার জন্য তোমাকে সাহায্য করতে পারি। ব্রুস এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর ফয়জানের এক্স্যাক্ট লোকেশন বের করার প্ল্যান জানতে চায়। শ্রীকান্ত এখানে জোখার দুদায়েবকে ধরার সেম প্ল্যানের কথা বলে। জোখার দুদায়েব সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে উপরের আই বাটন অথবা কমেন্ট সেকশনের ভিডিওটি দেখে আসতে পারেন। বর্ষির টোপ হিসেবে টাক্স টিম সাজিদ ও ফয়জানের কল রেকর্ড থেকে সাজিদের কথা নকল করে কিছু স্যাম্পল বানায়। পরের সিনে দেখা যায় স্যাটেলাইট ভিডিওর মাধ্যমে ফয়জানের পসিবল লোকেশনগুলোতে নজরদারি করা হচ্ছে। এরপর তারা ফয়জানের স্যাটেলাইট ফোন নাম্বারে কল দিয়ে সাজিদের নকল করা ভয়েস চালিয়ে দেয়। কথা আরো ক্লিয়ার ভাবে শোনার জন্য যেই মুহূর্তে ফয়জান ছাদে যায় সাথে সাথে হেলিকপ্টার দিয়ে তাকে ঘিরে ফেলে আমেরিকান সৈন্যরা। তারপর ইউএস আর্মি তাকে কিডন্যাপ করে গোপন জায়গায় নিয়ে যায় লুকিয়ে রাখার জন্য। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সব খবর শুনে অবাক। সে বলে, আমাদের নাকের ডগায় এত বড় টেররিস্ট লুকিয়েছিল আর আমরা কিছুই জানি না। বিন লাদেনের কারণে আমরা অলরেডি অনেক হেনস্থার শিকার হয়েছি। আমেরিকান এম্বাসি থেকে ফোন করে বলছে জেনারেল আনসারি এসবের পিছনে কলকাঠি নাড়াচ্ছে। প্রধানমন্ত্রী আরেক জেনারেল খুরশেদকে ডেকে বলে, আইএসআই এর কোন কোন ব্যক্তি জেনারেল আনসারির সাথে মিলে এসব করছে খবর লাগাও। এদিকে গল্প চলে আসে সুচির দিকে। সুচি লোনাভলায় যাওয়ার উদ্দেশ্যে রেডি হচ্ছে। ধৃতি তার সাজগোজ দেখে বলে, ওয়াও মম, তোমাকে এর আগে তো এত সেজেগুজে অফিসে যেতে দেখিনি। সুচি বলে, আমি একটা কনফারেন্সে যাচ্ছি, আমার আসতে দেরি হবে। ভাইয়ের দিকে খেয়াল রাখবে আর পাশের বাসার আন্টিকে বলে দিয়েছি তোমাদের জন্য খাবার রান্না করে রাখবে। এমন সময় অরবিন্দ চলে আসে সুচিকে পিক করতে। তাদের দুইজনকে দেখে ধৃতি বলে, তোমাদের পোশাক দেখলে তো মনে হয় কনফারেন্স না, তোমরা পিকনিকে যাচ্ছ। এই বলে সে মোবাইলে কার সাথে চ্যাট করতে থাকে আর স্কুলে চলে যায়। ওদিকে শ্রীকান্ত আর কুলকার্নি ফোনে কথা বলছে। শ্রীকান্ত বলে, স্যার, মুসা আর সাজিদ দুইজনে পালিয়ে গেছে। এই দুইজনকেই ট্রেন করেছে আবার ফয়জান। এই সুযোগে যদি আমি ফয়জানকে জিজ্ঞাসাবাদ করে তথ্য বের করতে না পারি তাহলে দেশের ভয়াবহ ক্ষতি হয়ে যেতে পারে। আমাকে বেলুচিস্তানে যেতে দিয়ে ভুলের প্রায়শ্চিত্ত করতে দিন। কুলকার্নি বলে, অফিসিয়ালি তোমাকে এখন বেলুচিস্তানে পাঠানো সম্ভব না। শ্রীকান্ত আনঅফিসিয়ালি বেলুচিস্তানে যাওয়ার জন্য কুলকার্নির অনুমতি নিতে সক্ষম হয়। ওদিকে আনসারি আর সামিরের মধ্যে মিটিং চলছে। আনসারি বলে, নিশ্চয়ই প্রধানমন্ত্রী কাজী সিআইএর হাতে ফয়জানকে তুলে দিয়েছে। ওর মতো কাপুরুষকে দেশের প্রধানমন্ত্রী কে বানিয়েছে? এখন মিশন জুলফিকারের কি হবে? সামির বলে, ফয়জানকে নিয়ে চিন্তা করবেন না স্যার, ও মিশন জুলফিকার নিয়ে তেমন কিছুই জানে না। আপনি বললে আমরা 48 ঘন্টার মধ্যে মিশন জুলফিকারের দ্বিতীয় ধাপ শুরু করতে পারি। আনসারি সামিরকে অনুমতি দিয়ে দেয়। ওদিকে কাশ্মীরে শ্রীকান্তকে পাকিস্তানে পাঠানোর প্রস্তুতি চলছে। শ্রীকান্তকে এক ব্যবসায়ীর প্রাইভেট জেটে করে আফগানিস্তানে পাঠানো হবে। সেখান থেকে বাই রোডে রয়ের গুপ্তচর মুস্তফা তাকে বেলুচিস্তানে পৌঁছে দেবে। সালোনি শ্রীকান্তকে সাবধানে থাকতে বলে, কারণ এই মিশনে ধরা পড়লে তাকে আর ভারতে ফেরত আনা সম্ভব হবে না। শ্রীকান্ত রওনা হয়ে যায়। অন্যদিকে সুচি আর অরবিন্দ হোটেলে পৌঁছে মিটিং এর প্রস্তুতি নিচ্ছে। এরপর দৃশ্য বদলায় আফগানিস্তানে শ্রীকান্তের দিকে। মুস্তফার আসল নাম হচ্ছে জাসমিত সিং। সে 17 বছর ধরে আফগানিস্তান থেকে রয়ের হয়ে কাজ করছে। মুস্তফা শ্রীকান্তকে পিক করে তার নকল পরিচয়পত্র আর পাকিস্তানে ব্যবসার কাগজপত্র বুঝিয়ে দেয়। শ্রীকান্তের নকল নাম হচ্ছে ফাহাদ আহমেদ। তারা এখান থেকে কোয়েটা যাবে। অন্যদিকে লোনাভলায় সুচি, অরবিন্দ আর নিখিল প্রেজেন্টেশন দিচ্ছে। সুচির সহজ ভাষায় উপস্থাপনা দেখে সবাই অনেক ইমপ্রেসড হয়। একটু পর নিখিল এসে জানায় তাদের ফান্ডিং অ্যাপ্রুভ হয়েছে।
তারা খুশিতে মেতে ওঠে। সেলিব্রেশনের কারণে বাসায় আসতে দেরি হবে দেখে সূচি বাচ্চাদের ফোন করে সব জানিয়ে দেয়। এই সুযোগে ধৃতি তার ক্লাসমেট সিডের জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য হ্যাঁ বলে দেয়। বর্ডার পার হওয়ার সময় শ্রীকান্তকে গার্ডরা সন্দেহ করে, কিন্তু শ্রীকান্ত ঘুষ দিয়ে গার্ডকে ম্যানেজ করে ফেলে। ধৃতি পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে অথর্বকে চেক করতে আসে। অথর্ব ঘুমিয়ে গেছে দেখে সে চুপি চুপি বাইরে বের হয়ে যায়, আর সাথে সাথেই সে ঘুম থেকে উঠে দুষ্টামি শুরু করে। সে তার বাবার রুমের তালা খুলে আসল বন্দুক নিয়ে গোয়েন্দা গোয়েন্দা খেলা শুরু করে। এরপর দেখা যায় ধৃতি পার্টিতে পৌঁছে গেছে। এক পর্যায়ে সিড ধৃতিকে একটা ড্রাগ ট্রাই করতে বলে, ধৃতি সেটা ফেলে দেয়। এরপর সিড জোরাজুরি করে তাকে কিস করার জন্য। ধৃতি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সোজা বাসায় চলে যায়, আর দরজা আটকিয়ে কান্না করতে থাকে। ওদিকে রাতের বেলায় সূচি আর অরবিন্দ ঘুমাতে পারে না। দুজনই চ্যাটিং করতে করতে বলে আজকের দিনটা ভালোই গেল। অরবিন্দ সোফায় শুয়ে আছে বলে সূচি তাকে মেসেজ দেয় যে আমি পুরো বেড দখল করে শুয়ে আছি আর তুমি সোফায় কষ্ট করে ঘুমাচ্ছ, আমার খারাপ লাগছে। এই বলে একটু পর সূচি তার রুমের লাইট জ্বালিয়ে দেয়। এতে বুঝতে বাকি থাকে না যে এরপরই কি ঘটতে যাচ্ছে। পরের সিনে আমরা দেখতে পাই সূচি আর অরবিন্দ ভোরবেলা গাড়িতে করে বাসায় ফেরত যাচ্ছে। তাদের মুখ দেখলেই বোঝা যায় তারা রাতে এমন কিছু একটা করেছে যার কারণে দুইজনই গিল্টি ফিল করছে। বাসায় গিয়ে সূচি দেখতে পারে পুরো বাসা লন্ডভন্ড হয়ে আছে। সূচি বাচ্চাদের কাছে গেলেই ধৃতি তাকে জড়িয়ে ধরে। বোনের দেখা দেখি ভাই ও মাকে জড়িয়ে ধরে। এই দেখে ধৃতি তার মাকে জিজ্ঞাসা করে যে অথর্ব নিশ্চয়ই বানর ছিল তাই না? জবাবে সূচি বলে হ্যাঁ, আমরা অনেক কষ্টে ওর লেজ সরিয়ে মানুষ বানিয়েছি। এরপর সূচি শ্রীকান্তকে ফোন দিয়ে বলে মন দিয়ে তোমার কাজ করো, তোমার কাজ অনেক ইম্পর্টেন্ট, আর কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব আমাদের কাছে চলে আসো। যে সূচি শ্রীকান্তের এই চাকরি অপছন্দ করে সে হঠাৎ করে এইসব বলছে। শ্রীকান্ত কিছুটা সন্দেহ করলেও সেই সময় তাদের মিশনের ট্রুপ চলে এসেছে, তাই সে সূচিকে বাই দিয়ে মিশন শুরু করে। এরপর দৃশ্য বদলায় ফাইজানের লোকেশনে। শ্রীকান্তরা পাল্টা আক্রমণ করে ফাইজানকে ছিনিয়ে নেয়। এরপর শ্রীকান্ত ফাইজানকে বলে আমরা আইএসআই থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে তোমাকে এখান থেকে উদ্ধার করতে এসেছি। তোমার কারণে আমাদের দেশের অনেক বদনাম হচ্ছে, তাই প্রধানমন্ত্রী চায় দ্রুত তোমাকে সৌদি পাঠিয়ে দিতে। ইন্ডিয়া থেকে হুমকি এসেছে যে আমরা যদি মিশন জুলফিকার না থামাই তাহলে ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তাই দ্রুত আমাদেরকে মিশন জুলফিকারের তথ্য আর মুসাদের খবর দাও, না হলে তোমাকে এখানেই পুঁতে ফেলবো আর পুরো পৃথিবী জানবে তুমি এখানেই ছিলে না। ফয়জান সৌদি যেতে রাজি হয় আর পুরো মিশনের তথ্য শ্রীকান্তকে দিয়ে দেয়। এরপর বাইরে গিয়ে দেখা যায় যাদের গায়ে গুলি লেগেছে তারা আবার সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ফয়জান বুঝে যায় তার সাথে চালাকি করা হয়েছে। তথ্য নেওয়া শেষ, তাকে তুলে দেওয়া হয় জেনারেল ব্রুস ল্যানিংটনের হাতে। মিশন শেষ করে শ্রীকান্ত কুলকার্নিকে কনফারেন্স কলে রেখে ফয়জানের থেকে কালেক্ট করা তথ্যগুলো বিস্তারিত বলছে। স্যার, এই মুসা আর সাজিদ দুইজনই ফয়জানের ট্রেনিং পাওয়া লোক। কয়েক বছর আগে পাকিস্তানের কাশ্মীরে লস্করে তাইয়েবা ভয়ঙ্কর নার্ভ গ্যাসের খবর পায়। এই গ্যাস মিনিটের মধ্যে মানুষকে অচল করে দিতে পারে। এরপর আইএসআই এই গ্যাস তাদের কন্ট্রোলে নিয়ে নেয়। তারপর মেজর সামির আর আনসারি মিলে মিশন জুলফিকারের প্ল্যান করে। তারপর ধাপে ধাপে অনেক সময় নিয়ে এই জিনিসগুলো সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকায় এবং একটা গোডাউনে লুকিয়ে রাখে। প্রথম প্ল্যান ছিল মুসা আর আসিফ ইন্ডিয়ায় ঢুকবে। এরপর আসিফ কাশ্মীর থেকে ওই কেমিক্যালটা দিল্লি পর্যন্ত নিয়ে যাবে আর মুসা সেটা দিয়ে বোমা বানাবে। কিন্তু আসিফ ধরা পড়ার কারণে ফয়জান এই কাজের জন্য সাজিদকে বেছে নেয়। সাজিদ এই মুহূর্তে কেমিক্যালটা দিল্লির দিকে নেওয়ার প্ল্যান করছে। এটা সফল হলে আমাদেরকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, আর এই সুযোগে জেনারেল আনসারি প্রধানমন্ত্রীকে সরিয়ে ক্ষমতা দখল করবে। শর্মা আর কুলকার্নি শ্রীকান্তের এই কাজে অনেক খুশি হয়। এরপর কুলকার্নি ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে বলে দ্রুত পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই মিশনের সাথে যুক্ত সবাইকে আটকানোর ব্যবস্থা নিতে। এরপর আমরা দেখি দেশের জন্য এত বড় একটা কাজ করে শ্রীকান্তকে অনেক হালকা লাগছে। এভাবেই অষ্টম এপিসোড শেষ হয়। কেমিক্যাল অ্যাটাক আর গোটা দিল্লির ভাগ্যে কি আছে সেটা জানা যাবে পরের পর্বে।